দ্য রুথলেস ডিজায়ার লেখিকা শ্রাবণী ইয়াসমিন পর্ব 11। আকাশে সূর্যের দেখা নেই। ঘন মেঘের কারণে চারপাশটা ভোরের আলোর নয়, বরং এক ছাই রঙের বিষণ্ণতায় ঢেকে আছে। রুমের ভেতরটা তখনও নিস্তব্ধ। বিশাল রাজকীয় বিছানায় উপর হয়ে শুয়ে আছে এইডেন। শরীরের অর্ধেকটা কম্বলে ঢাকা। তার বলিষ্ঠ এবং শক্তিশালী একটা হাত নোভার কোমর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। নোভা পাশে গুটিসুটি মেরে পড়ে আছে, ঠিক একটা ছোট বাচ্চার মতো, যার সমস্ত পৃথিবীটা কাল রাতের ঝড়ে ওলটপালট হয়ে গেছে। আজ অনেক বেলা করে এইডেনের ঘুম ভাঙল। অনিদ্রা যার চিরসঙ্গী, যে রাতের পর রাত মদে আর ড্রাগসের নেশায় ডুবে থেকেও ঠিকঠাক ঘুমাতে পারে না, সে আজ কতদিন পর এত শান্তিতে আর এতক্ষণ ঘুমালো তা সে নিজেও জানে না। চোখ মেলে এইডেনের নজর পড়ল নোভার ওপর। নোভার শুভ্র মুখখানা তখনও ফ্যাকাশে হয়ে আছে। এইডেনের ভ্রুকুচকে এলো। কাল রাতের প্রতিটি দৃশ্য তার মস্তিষ্কে ভিড় করতে লাগলো। তার মানে নোভা সত্যি তার সাথে ছিল। এইডেনের জীবনে এমনটা বোধহয় প্রথমবার হলো। তার নিয়ম, সে কোনো মেয়েকে কখনো তার নিজের বেডরুমে জায়গা দেয় না। তার আদিম চাহিদা মেটানো শেষ হওয়ার মাত্রই সেই মেয়েদের বিদায় করে দেয়। এক বিছানায় কোনো মেয়ের সাথে সারা রাত কাটানো কিংবা সকালে তার পাশে জেগে ওঠা, এটা এডেন জায়দাদের ডিকশনারিতে ছিল না। কিন্তু আজ কি হলো? কেন সে নোভাকে শুধু তার ঘরেই আনলো না, বরং নিজের সাথে এক বিছানায় ঘুমিয়ে রাত পার করলো? নিজের অবাধ্য মনের ওপর কিছুটা বিরক্ত হলো সে। সে আবার নোভার নিষ্পাপ মুখটার দিকে গভীর চোখে তাকালো। মেয়েটা তার তুলনায় বড্ড ছোট। বয়সের ব্যবধান তো আছেই, এমনকি শারীরিক গড়নেও এইডেনের বিশাল দেহের পাশে নোভাকে এক মুঠো ঘাসের মতো মনে হয়। কোনো দিক দিয়ে মেয়েটা এইডেনের সাথে মানানসই নয়। এইডেন একজন ভয়ঙ্কর অপরাধ জগতের রাজা, আর নোভা স্রেফ এক অসহায় বালিকা। এইডেনের হাতটা নোভার কোমরে শক্ত করে চেপে আছে তখনও। সে চাইলে হাতটা সরিয়ে নিতে পারত, কিন্তু এক অজানা মোহে সে নোভাকে ছাড়তে পারছে না। বিছানার চারপাশ ছড়িয়ে ছিটিয়ে থাকা বিধ্বস্ত অবস্থার মাঝে নোভা নিথর হয়ে পড়ে আছে। নোভার নিথর দেহটা শুভ্র চাদরের ওপর এক টুকরো বিধ্বস্ত গোলাপের মতো পড়ে আছে। তার সেই ফর্সা ঠোঁট দুটো এখন কামড়ের কারণে ছিঁড়ে ফুঁড়ে ঢোল হয়ে আছে। ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত শুকিয়ে কালচে হয়ে এক বীভৎস রূপ নিয়েছে। এডেনের বন্যতায় মেয়েটার ঠোঁটের কোমল চামড়া ফেটে গিয়ে মাংস বেরিয়ে এসেছে প্রায়। এইডেন এখন শান্ত। তার চোখের সেই লালচে নেশার ঘোর কিছুটা কমেছে, কিন্তু চেহারায় এখনও সেই আদিম তৃপ্তির ছাপ। সে বিছানার একপাশে আধশোয়া হয়ে নোভার নিস্পন্দন মুখের দিকে তাকিয়ে রইল। নোভার ফ্যাকাশে চেহারার ওই কালচে রক্তমাখা ঠোঁটটা যেন এডেনের পাশবিকতার এক জীবন্ত দলিল। সে তার রুক্ষ আর খসখসে হাতের আঙুলটা ধীরে ধীরে নোভার ঠোঁটের সেই কাটা অংশের উপর ছোঁয়ালো। আঙুলের রুক্ষ স্পর্শে নোভার অবশ হয়ে যাওয়া শরীরে হয়তো মৃদু কাঁপুনি দিচ্ছে, কিন্তু তার জ্ঞান নেই। এইডেন অতি ধীর লয়ে সেই আঙুল সেই ফোলা আর ক্ষতবিক্ষত জায়গায় বুলিয়ে দিতে লাগলো। এইডেন এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলতে লাগলো, ইউ আর সাচ এ লিটিল বেবি সানশাইন। এতটা মাসুম যে তোমায় ছুতে গেলেও বিবেক বাধা দেয়, আবার ছিঁড়ে খুঁড়ে খেতেও ইচ্ছে করে। I really want to be gentle with you, but I don't know why I lose my control. তোমার এই রক্তমাখা ঠোঁট জোড়াও আমাকে চুম্বকের মতো টানছে। মন চাইছে এই রক্ত শুষে নিয়ে ঠোঁটটা আরও ছিঁড়ে ফেলি। সে আরও গভীরভাবে ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে থেকে আর একটু কাছে এগিয়ে গিয়ে নোভার কানের কাছে ফিসফিস করে বলে, ইউ সুইটার দেন হ্যাভেন অ্যান্ড হটার দেন হেল। আর এই নরকে আমি তোমাকে নিয়েই পুড়তে চাই। ওয়েলকাম টু মাই হেল প্রিন্সেস। আমার নরকে তোমাকে স্বাগতম প্রিন্সেস। সে তার আঙুলের চাপে সেই কালচে রক্তটুকু ঘষে দিতে দিতে আবার ফিসফিস করল, তোকে আমি ভাঙতে চেয়েছিলাম, কিন্তু তুই তো দেখি এক রাতেই চোরমার হয়ে গেলি। শীতের হিমেল হাওয়ায় চারপাশের পরিবেশটা বেশ ভারী হয়ে আছে। কুয়াশাচ্ছন্ন আকাশের নিচে একজোড়া বুট জুতো পরিহিত পা খটখট শব্দ তুলে এগিয়ে চলেছে লাগেজে হাতে। পরনে দামি ফর্মাল পোশাকে লোকটা যখন সামনের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই একটা পুলিশের গাড়ি সাই সাই করে এসে ব্রেক কষল তার ঠিক সামনে। লোকটা থেমে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। গাড়ি থেকে এক পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে নামতে নামতে বলল, হ্যালো মিস্টার, পেছন থেকে আপনাকে যে থামতে বলছি শুনছেন না? লোকটা কোনো উত্তর না দিয়ে বেশ গাম্ভীর্যের সাথে হাত জোড়া বুকের ওপর আড়াআড়িভাবে জড়ো করে দাঁড়ালো। তার শান্ত কিন্তু তীক্ষ্ণ চোখের দৃষ্টি বেঞ্জামিনের ওপর ফেলে ধমকে সুরে বলল, হোয়াট দ্য হেল বেন, হয়েছেটা কি তোর?
বেঞ্জামিন সামনে এসে কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইল। এরপর কোনো ভনিতা না করে আচমকা নাহিয়ানের হাত দুটো চেপে ধরে মিনতি করে বলল, সরি স্পন্দন। আমি জানি আমি লেট করে ফেলেছি সামান্য, তাই বলে এমনভাবে রাগ করে চলে আসবি? নাহিয়ান তার চোখ দুটো সরু করে বেঞ্জামিনের দিকে তাকালো। গলার স্বরে কাঠিন্য মিশিয়ে প্রশ্ন করল, সামান্য লেট? বেঞ্জামিন শুকনো একটা ঢোক গিলে আমতা আমতা করে কোনো মতে বলল, ওই তো মাত্র 3 ঘন্টা লেট করে ফেলেছি। নাহিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তাচ্ছিল্যের সুরে বলল, মাত্র 3 ঘন্টা? বা ভালো, আমি তো মানুষ না তাই না? এত লম্বা জার্নি করে এসে 3 ঘন্টা আমাকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি যদি জানতাম তোর এত লেট হবে, আমি একাই চলে আসতাম। বেঞ্জামিনের চেহারায় চরম অসহায়ত্বের ছাপ ফুটে উঠল। সম্পর্কে নাহিয়ান সুলতান স্পন্দন হলো বেঞ্জামিনের মামার ছেলে। নাহিয়ান তার কলেজ জীবন শেষ করে যুক্তরাজ্য থেকে ডাক্তারি পড়েছে, তাই এই দেশের পরিবেশ আর ভাষার সাথে তার সখ্যতা অনেক আগে থেকেই। এখানেই থাকে তার ছোট ফুপি। বেঞ্জামিন সেই ফুপিরই বড় ছেলে। বয়সে সে নাহিয়ানের সমানই। নাহিয়ানের ফুপি বরাবরই অসম্ভব সুন্দরী ছিলেন। একজন ভিনদেশী তাকে প্রথম দেখায় ভালোবেসে বিয়ে করে নেয়, আর তখন থেকেই তারা এই দেশেই থিতু হয়েছে। বেঞ্জামিন দেখতেও তার বাবার মতো একদম বিদেশি গড়নের। পেশায় সে একজন পুলিশ অফিসার হলেও নাহিয়ানের সাথে তার আত্মার টান। আজ এয়ারপোর্টে নাহিয়ানকে আনতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় সময় মতো পৌঁছাতে পারেনি। বেঞ্জামিন কিছুটা অসহায় গলায় বলল, ভাই, কিছুদিন যাবৎ ভীষণ কাজের চাপে আছি। রাতে ঘুমানোর সুযোগ পাই না এই প্রেসারে, তাই আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছে। সরি আর হবে না এমন। নাহিয়ান কিছুক্ষণ স্থিরদৃষ্টিতে বেঞ্জামিনের চেহারার দিকে তাকিয়ে রইল। নিজেকে শান্ত করে ব্যাগগুলো নিয়ে বেঞ্জামিনের গাড়ির দিকে এগোলো। লাগেজগুলো ভেতরে রেখে সে সিটে হেলান দিয়ে বসলো। বেঞ্জামিন দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। কিছুক্ষণ নীরবতা পালন করার পর নাহিয়ান বলল, কি এমন কাজের চাপ তোর? তোদের দেশে তো ক্রাইমই হয় না তেমন, তাহলে এত চাপের কি আছে? নাহিয়ানের কথা শুনে বেঞ্জামিন ব্যঙ্গাত্মক এক চাহনি দিল। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্রাইম হয় ঠিকই, আর কে ক্রাইম করছে সেটাও সকলে জানে, তবে আমরা সেই ক্রিমিনালটাকে ধরতে পারি না। নাহিয়ান ভ্রুকুচকে অবাক হয়ে বলল, মানে ক্রিমিনাল নিজেকে লুকিয়ে রাখে? বেঞ্জামিন নিজের ঠোঁট কামড়ে ধরল। কিছুক্ষণ গম্ভীরভাবে থেকে বলল, বিষয়টা আসলে এমন না। আসলে এইবার একটু আলাদা কাহিনী। শহর থেকে একের পর এক মেয়ে গায়েব হয়ে যাচ্ছে। সেদিন কোনো মেয়ে গায়েব হয়, তার ঠিক পরদিনই একটা পার্সেল র্যাপিং করে প্যাক করে থানায় রেখে যাওয়া হয়। ভেতরে তেমন কিছুই থাকে না, শুধু থাকে সেই নিখোঁজ মেয়েটার বিচ্ছিন্ন একটা মাথা, আর সাথে থাকে একটা সাদা কাগজ যেখানে রক্ত দিয়ে লেখা থাকে জোকার, এবং পাশে একটা জোকারের মাথা অঙ্কন করা থাকে। বেঞ্জামিন একদমে কথাগুলো বলে থামল। কয়েকটা লম্বা শ্বাস নিয়ে সে আবার বলতে শুরু করলো, শুরুতে আমরা ভেবেছিলাম এইসব বোধহয় ভাইপার গ্যাংয়ের লিডারের কাজ, তবে পরবর্তীতে আমাদের সকলের ভুল ভেঙে যায় যখন আমাদের হেড সরাসরি এইডেন জায়দাদের সাথে কথা বলে। এখন আমাদের ওপর প্রেশার একটাই, যদি এইডেন জায়দা এইসব না করে থাকে তাহলে করছেটা কে? নাহিয়ান সব কথা খুব মন দিয়ে শুনল। তার শান্ত চেহারায় এবার চিন্তার গাঢ় রেখা ফুটে উঠল। মেয়ে গায়েব হওয়ার কথা শুনেই তার মাথায় সর্বপ্রথম যে নামটা বিদ্যুৎ বেগে খেলে গেল তা হলো নোভা। আচ্ছা, নোভা ঠিক আছে তো? মনে মনে ভাবল সে। নোভার টানেই তো সে নিজের কাজ ট্রান্সফার করে এই শহরে এসেছে। যে করেই হোক দ্রুত নোভাকে খুঁজে বের করতে হবে তাকে। নাহিয়ান ধীর অথচ ধীর কণ্ঠে বলল, বুঝেছি সব। রাতে একটু বেরোতে হবে আমার, একটু দ্রুত চল। বেঞ্জামিন গাড়ির স্পিড বাড়িয়ে কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে এগিয়ে চলল। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসতে নিজের আলিশান কেবিনের বিশাল জানালায় পিঠ দিয়ে ডেস্কে বসে আছে এইডেন জায়দাদ। সারাটা দিন পার হয়ে গেল, একবারও নোভার খোঁজ নেওয়া হয়নি তার। সত্যি বলতে খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি সে। একজন সামান্য মেয়ের জন্য অহেতুক দরদ দেখানো বা অস্থির হওয়া এডেন জায়দাদের ইস্পাত কঠিন ব্যক্তিত্বের সাথে একদমই খাপ যায় না। কাল রাতের পর নোভাকে রাস্তায় রেখে আসার কথা ছিল তার লোকদের। তারা কি সেই কাজটা করেছে জানার জন্য সে অলিভারকে কল করলো। ওপাশ থেকে প্রথম রিং হতেই অলিভার ফোন ধরলো। হ্যালো বস। এইডেন গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কাল রাতে যে মেয়েটাকে আনা হয়েছিল ওকে কি নির্দিষ্ট জায়গায় রেখে আসা হয়েছে?
অলিভার ওপাশ থেকে কয়েক মুহূর্ত চুপ করে রইল, এরপর খানিকটা দ্বিধা নিয়ে বলল, না তো বস, মেয়েটা তো এখনো রুম থেকে বেরোয়নি। শুনে এডেনের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ল, কিন্তু মুখে সে কোনো ভাবান্তর হতে দিল না। কিছু না বলে ফোনটা কেটে টেবিলের ওপর রেখে দিল সে। কপালে আঙুল বুলিয়ে স্লাইড করতে করতে কিছু একটা ভাবছে। ঠিক তখনই ঝড়ের বেগে কেবিনে ঢুকলো গ্যাভিন। এইডেন চোখ তুলে তাকানোর প্রয়োজনও বোধ করল না, কারণ তার কেবিনে গ্যাভিন ছাড়া আর কারো এমন কাণ্ডজ্ঞানহীনভাবে ঢোকার সাহস নেই। গ্যাভিন এসে হাঁপাতে হাঁপাতে খবর দিল, বস, এমপি আবারও এসেছিল। শহরে ওই মেয়ে নিখোঁজের বিষয়গুলোতে তারা আমাদেরই সন্দেহ করছে। আমাদের দলের দুজনকে ওনারা জোর করে ধরে নিয়ে গিয়েছেন। এডেন শান্তভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার বরফ শীতল গলায় সে বলল, এসপির ডানা দেখছি ইদানিং বেশি বড় হয়ে গিয়েছে। ওর ডানা ছেটে দেওয়ার ব্যবস্থা কর। আজই ওর মেয়েকে তুলে আমাদের ক্লাবে নিয়ে আয়। এসপির কলিজাটা আসলে কত বড়, আজ আমি নিজ হাতে মেপে দেখব। গ্যাভিন মাথা নত করে আদেশ মান্য করে দ্রুত কক্ষ ত্যাগ করল। ওদিকে সন্ধ্যার ম্লান আলোয় সূর্যটার দিগন্তের ওপারে ঢলে পড়ছে। কিছুক্ষণ বাদে ঘন অন্ধকার নেমে আসবে। সন্ধ্যার আগে আজ এইডেনের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। যুক্তরাজ্যের এক প্রভাবশালী ও সুনামধন্য রাজনীতিবিদের সাথে এই গোপন বৈঠক। ভিডিও কনফারেন্স শুরু হতেই স্ক্রিনে সেই নেতার উজ্জ্বল চেহারা ভেসে উঠল। ওপাশে মার্শেল টাইলর নামের সেই লোক বসলেও এপাশে এডেনের চেহারায় কোনো অংশই দেখা যাচ্ছে না। সে আগাগোড়া কালো পোশাকে আবৃত, এমনকি মাথাও ঢাকা। শুধু তার রহস্যময় দুই ভিন্ন রঙের মণির চোখ জোড়া দেখা যাচ্ছে। এডেন যে কখনো কনফারেন্সে নিজের চেহারা দেখায় না, এটা অন্ধকার জগতের অলিখিত নিয়ম। স্ক্রিনের ওপাশ থেকে রাজনীতিবিদ ভদ্রলোক বললেন, মিস্টার জায়েদাত কেমন আছেন? এইডেন কোনো রকম কুশল বিনিময় ছাড়াই সরাসরি কাজের কথায় এলো। এডেন জায়েদাত কখনো খারাপ থাকে না। ওসব আদিক্ষেতা বাদ দিয়ে মূল কথায় আসুন। আমার হাতে সময় খুব কম। অপমানে মার্শেল টাইলরের মুখ থমথমে হয়ে গেল, কিন্তু এডেনের সাথে তর্কে যাওয়ার সাহস তার নেই। সে সরাসরি বলল, আমার কতগুলো কালো টাকা বৈধ করে দিতে হবে, আর আমার রাজনৈতিক প্রতিপক্ষের কিছু গোপন তথ্য বা ডেটা চুরি করে এনে দিতে হবে। এডেন কিছুক্ষণ চুপ থেকে নির্লিপ্তভাবে জিজ্ঞেস করল, বুঝলাম। তো অঙ্কটা কত? কত পাউন্ড? 500 মিলিয়ন পাউন্ডস। আমার পাওনা কত? পার্সেন্টেজ কত দেবেন? মার্শেল টাইলর জবাব দিলেন, 20%। এডেন একচিলতে ফিসেল হাসল, অবজ্ঞার সাথে বলল, আপনার কি সত্যি মনে হয় এডেন জায়দাদ মাত্র 20%-এর জন্য হাত নোংরা করবে? লোকটা কিছুটা বিরক্ত হলেও নিজেকে সামলে নিলেন, কারণ কোটি কোটি পাউন্ড বৈধ করার ক্ষমতা এই শহরে একমাত্র এডেনেরই আছে। সে বিরক্তি চেপে বলল, ঠিক আছে, 25%। এডেন ভাবলেশহীনভাবে মাথা নাড়ল, হুম, 30%, 50%। এডেনের পরিষ্কার উত্তর। মার্শেল টাইলর যেন আকাশ থেকে পড়লেন, আঁতকে উঠে বললেন, মিস্টার জায়দাদ, আপনার মাথা ঠিক আছে? 50-50 করতে চাচ্ছেন? এইগুলো আমার পরিশ্রমের টাকা, আপনাকে অর্ধেক কেন দেব? এডেন তার তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, ফাইন, আমি তো আপনাকে জোরাজোরি করছি না। 50% না হলে আপনি অন্য কাউকে দেখুন। আই এম সরি মিস্টার টাইলর। সে কলটা কেটে দিতে যাবে, ঠিক তখনই টাইলর চিৎকার করে উঠলেন, মিস্টার জায়দাদ, মিস্টার জায়দাদ, দাঁড়ান। আমি রাজি, আমি রাজি। আপনি কাজ শুরু করুন। এইডেনের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে জানতো টাইলর ঘুরে ফিরে তার কাছে আসবে। এইডেন ভারী গলায় বলল, ডিল ডান। কনফারেন্স শেষ করে সে উঠে দাঁড়ালো। সন্ধ্যা পার হয়ে গেছে, এখন তাকে বেরোতে হবে। গন্তব্য সেই নাইট ক্লাব। কদিন সেখানে যাওয়া হয়নি, আর আজ যেহেতু এসপির মেয়েকে বিশেষ অতিথি হিসেবে আনা হচ্ছে, তাই সেখানে তার থাকাটা জরুরি। আভিজাত্যের মোড়কে মোড়ানো এই ক্লাবের চারিদিকের পরিবেশ এখন থমথমে। বিশাল হলের একদম ঠিক মাঝখানে একটি মেয়েকে ছোট পোশাক পরিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। মেয়েটি প্রায় অর্ধজ্ঞান অবস্থায়, যন্ত্রণাতেও চোখ বারবার বুজে আসছে। অথচ তার এই করুণ দশা সত্ত্বেও আশেপাশে হাজারো টেবিলে বসে থাকা লোকেরা নিজেদের ক্যাসিনো আর খেলা নিয়ে ভীষণ ব্যস্ত, যেন এই দৃশ্য তাদের কাছে খুব সাধারণ। এইডেন এক হাতে ড্রিঙ্কসের গ্লাস ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছে। তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে অ্যাভেলিন। এইডেন ক্যাসিনো খেলতে নামবে আর অ্যাভেলিন সেখানে থাকবে না, ভাবাই অসম্ভব। অ্যাভেলিন হচ্ছে এইডেনের ক্যাসিনো খেলার সেই লাকি চাম। মেয়েটার বুদ্ধির ধার অবিশ্বাস্য, বিশেষ করে প্রতিপক্ষের কাঠ কৌশলে দেখে নেওয়ার কায়দাটা ওর মতো আর কেউ জানে না।
দুর্দান্তভাবে খেলাটা জমে উঠেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগে ক্লাবে প্রবেশ করলেন এসপি গ্রে মার্শাল। এডেন জানতো এসপি আসবেনই, কারণ তার আসার পথ এডেন নিজেই তৈরি করে রেখেছিল। এসপিকে দেখা মাত্রই এডেন উচ্চস্বরে বলে উঠল, হ্যালো মিস্টার মার্শেল, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। এসপির আগে অগ্নিশর্মা হয়ে এডেনের একদম সামনে গিয়ে দাঁড়ালেন, চড়া গলায় চেঁচিয়ে বললেন, তোর এত দুঃসাহস কী করে হয়? তুই আমার বাড়ি থেকে আমার মেয়েকে তুলে আনিয়েছিস? এডেন বিন্দুমাত্র বিচলিত না হয়ে সোফায় পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বসল। অত্যন্ত নির্লিপ্ত কণ্ঠে বলল, কাম ডাউন মিস্টার মার্শেল, ইউ নো হোয়াট, আমি ভায়োলেন্স একদমই পছন্দ করি না। গ্রে মার্শেল নিজেকে সামলাতে না পেরে এডেনের মুখের উপর চিৎকার করে বললেন, তোর মতো হারামজাদা আমি দুনিয়ায় আর দুইটা দেখিনি, বুঝেছিস? কথাটা শোনা মাত্র এডেনের মাথার রক্ত মুহূর্তেই চড়ে গেল। সে এক ঝটকায় লোকটার হাঁটুতে সজোরে লাথি মারল। প্রচণ্ড সেই আঘাতে পা ভেঙে লোকটা হাঁটু মুড়ে ঠিক এডেনের পায়ের কাছে ঝুঁকে বসে পড়ল। এডেন ক্ষিপ্র গতিতে লোকটার কলার চেপে ধরে তার মুখের কাছে মুখ নিয়ে হিস হিস করে বলল, আমি সত্যি খুবই ভালো একজন মানুষ। আই অ্যাম এ রিয়েলি নাইস পারসন আনটিল ইউ পুশ দ্য মাদার ফাকার বাটন। বলেই লোকটাকে সজোরে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। এসপি তখন ভয়ে কাঁপতে কাঁপতে হাত দিয়ে মেঝে ঘষে পেছাতে লাগলেন। করুণ স্বরে বললেন, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, আমার মেয়েকে ছেড়ে দে, কেন ওকে তুলে এনেছিস? এডেন এবার উচ্চস্বরে হেসে উঠল, ভয়ঙ্কর পৈশাসিক সেই হাসি। হাসতে হাসতে সে বলল, কেন এনেছি? আসলে তোর মেয়েকে একটু ভোগ করার ইচ্ছা হলো হঠাৎ, তাই তুলে আনলাম। একটু থেমে সে আবার গম্ভীর গলায় বলল, জানিস, ছোটবেলায় শুনেছি শয়তান নাকি আমাদের খারাপ কাজে উৎসাহিত করে, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি উল্টো। মাঝে মাঝে শয়তানরাই বিভ্রান্তিতে পড়ে যায়। আমি কি করছি তা দেখে আমার কাঁধের শয়তানগুলোও পারলে আমাকে জিজ্ঞেস করতো, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং এইডেন? এডেনের কথা শুনে গ্রে মার্শেল রীতিমতো কুঁচকে গেলেন। তার মেয়েকে নিয়ে শঙ্কায় তাকে অনেকেই বারণ করেছিল এডেনের সাথে পাঙ্গা না নিতে, কিন্তু তিনি শোনেননি। এখন যে তার ভাগ্যে কি আছে তা কল্পনা করে তার মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। তার নিজেকে নিয়ে চিন্তা নেই, কিন্তু তার মেয়ের কি হবে? ঠিক সেই মুহূর্তে অলিভার হন্তদন্ত হয়ে ছুটে এসে এডেনের কানের কাছে নিচু স্বরে কিছু একটা বলল। অলিভারের কথা শোনা মাত্র এডেনের কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। তার মাথা কাজ করছে না, এটা কিভাবে সম্ভব? কাল রাতে যে মেয়েটা জ্ঞান হারিয়েছে সে এখনো জ্ঞানশূন্য অবস্থায় পড়ে আছে। এডেন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে সেইখান থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো। আশেপাশে কোনো কথাই তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। তার চোখের সামনে বারবার নোভার যন্ত্রণা মাখা মুখটা ভেসে উঠছে। এডেনের মস্তিষ্ক তাকে বারবার ধমক দিচ্ছে, কেন সে উন্মাদের মতো ছুটছে একটা মেয়ের জন্য, যে মেয়ে তার কেউ না। তার যা ইচ্ছে হোক তাতে তার কি? কিন্তু নিজের মস্তিষ্কের সাথে যুদ্ধ করেও সে স্থির থাকতে পারল না। কোনো এক অজানা টানে সে যেন উন্মাদের মতো নোভার দিকেই ছুটতে বাধ্য হচ্ছে, যেন তার গলায় দড়ি ঝুলিয়ে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। লন্ডনের আভিজাত এলাকা রাতের নিস্তব্ধতা চিরে কিং এডওয়ার্ড সপ্তম হাসপাতালের জরুরি বিভাগের সামনে এসে সজোরে ব্রেক কষল তিনটি কালো রঙের বিশাল ব্র্যান্ডের গাড়ি। গাড়ি থামার সাথে সাথে এডেন জয়দার ঝড়ের বেগে বেরিয়ে এলো। তার বলিষ্ঠ বাহু দুটিতে পাঁজো কোলে তোলা নোভার নিথর দেহ। এডেন প্রায় দৌড়াতে দৌড়াতে হাসপাতালের ভেতর প্রবেশ করলো। তার চওড়া কাঁধ আর হাতের প্রতিটি শিরা অস্থিরতা ও উত্তেজনায় ফুলে উঠেছে। বাইরে হিমশীতল বাতাস বইলেও এডেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নোভার শরীরটা এখন মৃতপ্রায় এক পুতুলের মতো নিস্তেজ। রক্তশূন্যতায় তার সেই মায়াবী মুখশ্রী আজ ফ্যাকাশে সাদা হয়ে গেছে। তার ঘাড় ও গলায় কোমল ত্বকে ছোপ ছোপ হয়ে ফুলে আছে লালচে পৈশাসিক আঁচড়ের দাগ। ঘাড়ের কিছু অংশে দাঁতের কামড় এতটাই গভীর ছিল যে সেখান থেকে চুইয়ে পড়া রক্ত এখন শুকিয়ে কালচে হয়ে কদর্য রূপ নিয়েছে। জীবনে এই প্রথম বোধহয় এডেন জায়দাদের মতো এক ভয়ঙ্কর পাষাণের বুকে মায়ের সঞ্চার হচ্ছে। নিজের করা সেই বন্য আচরণের জন্য এক অদ্ভুত আফসোস আর তীব্র অনুশোচনা তার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের প্রতি আজ চরম বিতৃষ্ণা জন্মালো তার। এডেন কখনোই তার নেওয়া কোনো সিদ্ধান্তের জন্য দ্বিতীয়বার ভাবেনি, কিন্তু আজ সে থমকে গেছে। তার বাহুর উপর নোভাকে এখন স্রেফ এক টুকরো তুলোর পুতুল মনে হচ্ছে, যাকে সে হরণ করতে গিয়ে তছনছ করে দিয়েছে।
নোভার শরীরে সামান্যতম ওজনও যেন আজ তার কাছে এক পর্বত সম বোঝা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নোভাকে কেবিনে নিয়ে যাওয়া হলো। এডেন বাইরে করিডোরের চেয়ারে একাকী বসে আছে। তার ঠোঁট আর গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সে বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে অস্থিরভাবে ঢোক গিলছে। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে সে বারবার। নিজের মনকে বোঝাচ্ছে ও জাস্ট একটা সাধারণ মেয়ে, এর জন্য এত উতলা হওয়ার কিছু নেই। কিন্তু আজ তার মস্তিষ্ক হার মেনেছে মনের কাছে। তার অবচেতন চিৎকার করে বলছে, যে মেয়ের আলিঙ্গনে সে এত বছরের পর বছর না পাওয়া এক অদ্ভুত মানসিক তৃপ্তি ও প্রশান্তি খুঁজে পেয়েছে, সে মেয়ে আর যাই হোক সাধারণ হতে পারে না। হাসপাতালের দেওয়ালের প্রতি কোনায় কোনায় মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল নোভার কথা। স্বয়ং মাফিয়া বস নিজের হাতে করে এক বিধ্বস্ত মেয়েকে নিয়ে এসেছেন। এই খবর সবার মুখে মুখে, বিশেষ করে নার্স আর মহিলা কর্মীদের মাঝে এক শিউরে ওঠা গুঞ্জন শুরু হয়েছে। নোভার ক্ষতবিক্ষত শরীরের অবস্থা দেখেই তারা বুঝে নিয়েছে কি বিভীষিকাময় ঝড় বয়ে গেছে এই নিষ্পাপ মেয়েটির ওপর দিয়ে। নাহিয়ান সুলতান স্পন্দন তখন হাসপাতালের ওই ওয়ার্ড দিয়ে যাচ্ছিল। আজই তার ডিউটি শিফট করা হয়েছে, তাই সে হাসপাতালটা ঘুরে দেখছিল। হঠাৎ লোকজনের ভিড় আর ফিসফাস শুনে সে থমকে দাঁড়ালো। সে এক ওয়ার্ড বয়কে ডেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, হাসপাতালে এত হইচই কিসের? ওয়ার্ড বয়টি এদিক ওদিক তাকিয়ে সতর্ক গলায় বলল, স্যার, একটা মেয়েকে আনা হয়েছে। মেয়েটার অবস্থা দেখে মনে হচ্ছে চরমভাবে রেপ করা হয়েছে ওকে। আর ওকে নিয়ে এসেছে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার বস এডেন জায়দাদ নিজে। তাই সবাই ভয়ে আর কৌতূহলে আলোচনা করছে মেয়েটা আসলে কে। নাহিয়ান প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে শুনল। তার ভেতরে এক অদৃশ্য কৌতূহলের মেঘ জমাট বাঁধতে শুরু করলো। সে বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, এই বস লোকটা আসলে কে? ওয়ার্ড বয়টি আতঙ্কিত স্বরে বলল, উনি এক ভয়ঙ্কর মানুষ, লুটপাট, খুন আর গুম, যার নেশা। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। ওই যে কেবিন নাম্বার 218 এর সামনে বসে আছে, চাইলে দেখে আসতে পারেন। নাহিয়ানের মনের ভেতরটা তখন কেমন যেন কৌতূহলে অস্থির হয়ে উঠল। এক অজানা টানে সে ধীর পায়ে 218 নম্বর রুমের দিকে এগিয়ে গেল। সে নিজের চোখে দেখতে চাইল কে সেই বস যার নাম শুনে পুরো হাসপাতাল কাঁপছে। সে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। করিডোর তখন নিঝুম, জনমানব শূন্য। নাহিয়ান দরজার কাছ দিয়ে ভেতরের বিছানার দিকে একবার তাকাতে যেন তার সারা শরীরে এক তীব্র ইলেকট্রিক শক খেলে গেল। ভেতরের দৃশ্য দেখে নাহিয়ানের মনে হলো তার পায়ের তলার শক্ত মেঝেটা দুভাগ হয়ে যাচ্ছে। পুরো দুনিয়াটা যেন তার চোখের সামনে লাট্টুর মতো ঘুরতে শুরু করলো। সে উন্মাদিনীর মতো কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। মনে মনে কেবল আর্তনাদ করে বলছিল, খোদা, আমার চোখ যেন ভুল দেখে। ওই নিথর শরীরটা যেন আমার পরী না হয়। ওই ক্ষতবিক্ষত মেয়েটা যেন আমার নোভা না হয়। কিন্তু ভাগ্য আজ তার সাথে সবচেয়ে নিষ্ঠুর রসিকতা করল। বিছানায় মরণাপন্ন অবস্থায় শুয়ে থাকা নোভাকে দেখা মাত্র নাহিয়ানের পায়ের বাঁধন আলগা হয়ে গেল। সে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নোভার গায়ে সেই অমানসিক নির্যাতনের কালচে নীল দাগগুলো যেন নাহিয়ানের হৃৎপিণ্ডে একের পর এক বিষাক্ত তীরের মতো বিঁধছিল। সে কাঁপা কাঁপা হাতে নোভার ক্যানোলা লাগানো ফ্যাকাশে হাতটা একটু ছুঁতে চাইল, কিন্তু যন্ত্রণায় তার হাত এগোলো না। তার নিঃশ্বাসের গতি প্রখর হয়ে উঠল। চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে ফেটে পড়ার উপক্রম হলো। নাহিয়ানের পুরো শরীরটা যন্ত্রণায় রিরি করে উঠল। সে কিসের প্রেমিক হলো যদি নিজের জীবনের চেয়েও প্রিয় মানুষটাকে এই পৈশিকতা থেকে আগলে রাখতে না পারল। নাহিয়ানের যত্নে গড়া হৃদয়ের বাগানে যে একটা মাত্র সাদা গোলাপ পরম মমতায় ফুটেছিল, তাই ছিল নোভা। আর আজ সেই পবিত্র ফুলটাকে কেউ স্রেফ নিজের আদিম তৃষ্ণা মেটাতে একেবারে দুমড়ে মুচড়ে রক্তাক্ত করে ফেলে দিয়ে গেল। নাহিয়ানের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যা কান্নায় পরিণত হওয়ার আগেই গলায় আটকে গেল। তার হৃদয়ের রাজকন্যা আজ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর সে স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ধ্বংসলীলার সাক্ষী হয়ে আছে।